ওকে, চতুর্থ পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? ব্যাস, শেষ হয়ে গেল ইতিহাসের বিদ্যার দৌড়। চতুর্থ পানিপথের যুদ্ধ কোথাও হয়নি, হবে আজকে এই ক্লাসে। সামনে আসন্ন সিভিল সার্ভিস এবং একের পর এক পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা চতুর্থ পানিপথের যুদ্ধ ঘটাবো। তার কারণ সময় নেই, যুদ্ধে জিততে হবে আমাদের, যুদ্ধেই যা করার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইতিহাসের মতন একটা মহাসাগরীয় গভীরতাযুক্ত ক্লাসে একটা সাজেশান করে দেয়া, একটা 30টা টপ 30, টপ 50, টপ 100 ক্লাস করা, ফ্র্যাঙ্কলি স্পিকিং আবার বলছি, শুধু মিসগাইডিং না, মিথ্যে কথাও। আমি যদি তোমাকে বলি এটা করে দেবো, এর মধ্যে থেকে কমন আসবে, বিকজ হিস্ট্রি ইজ নট ইকোনমিক্স যে স্পেসিফিক কোশ্চেন আছে, হিস্ট্রি ইজ নট ম্যাথমেটিক্স, হিস্ট্রি সেটা মহাসাগর। তো আমি তোমাদেরকে কখনোই বলতে পারি না যে টপ, এটা বেস্ট, তার কারণ পুরো হিস্ট্রি বুকটাই টপ, পুরো হিস্ট্রি বুকটাই বেস্ট, ওর কোনো ইম্পর্টেন্ট, ওর কোনো মোস্ট ইম্পর্টেন্ট হয় না, এটা আমি প্রথমেই স্বীকার করি তোমাদের কাছে। স্টিল কিছু প্রেফারেন্স থাকে পেপার সেটারদের, প্রেফারেন্স থাকে পিএসসি, এসএসসি বা ইউপিএসসি যারা এক্সাম নেয় তাদের কাছে। প্রেফারেন্স কি, একটা এক্সাম্পল দিলে বোঝানো যাবে তোমাদেরকে। যেমন ধরো যাক ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের ম্যানগ্রোভ, এই টপিকগুলো খুব ফেভারিট থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে তো বটেই। ঠিক তেমনি হিস্ট্রির যা ট্রেন্ড আমরা কয়েক বছর WBCS এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন হিস্ট্রির ক্ষেত্রে উদাহরণ যদি আমি দিই, এক্সাম্পল যদি দিই, যে হিস্ট্রিতে প্রিভিয়াস ইউপিএসসির একটা দুটো কোশ্চেন ফেলে দিচ্ছে। তো এগুলো ট্রেন্ড, আমরা এগুলো দেখে, আমরা যারা টিচার বা আমরা যারা এক্সপেরিয়েন্সড, আমরা যারা অনেক পরীক্ষা দিয়েছি, তারা জানে যে কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনার ওপর ভিত্তি করে আজকে আমি তোমাদের জন্য ইতিহাসের একটা সেশন এনেছি চতুর্থ পানিপথের যুদ্ধের নামে। ওকে, আমি আশা করব যে সব কিছু ঠিকঠাক চললে এটা তোমাদের খুবই উপকারে আসবে এবং পরীক্ষার জন্য একটা দারুণ কার্যকরী এক বিষয় বা ঘটনা বা ভাগ্য হয়ে যেতে পারে। ওকে, চলো ক্লাসটা স্টার্ট করি, পরে গ্যাপে গ্যাপে বাকি কথা বলবো। কোশ্চেন নাম্বার 1, একজন ফ্রিডম স্ট্রাগলারের সম্বন্ধে স্টেটমেন্ট দেওয়া আছে। উই শুড গো থ্রু দ্য স্টেটমেন্টস, দেন আমরা আন্দাজ করবো হু ইজ হি বা হু ওয়াজ হি। হি রোট বায়োগ্রাফি অফ মাতসেনি, গ্যারিবোল্ডি, শিবাজি অ্যান্ড শ্রীকৃষ্ণ। তিনি মাতসেনি, গ্যারিবোল্ডি, শ্রীকৃষ্ণ, শিবাজির বায়োগ্রাফি লিখেছিলেন। ইংরেজিতে আছে, লেখাগুলো ছোট, সেই জন্য আমি ইংরেজি পড়ে দিচ্ছি, আর তোমাদের যেহেতু পরীক্ষায় ইংরেজি বাংলা দুটোই থাকবে, তাই আমি এটার বাংলাও করে দিই। Okay. Second statement, he stayed in America for some time. And third statement, he elected in Central Assembly. তিনি সেন্ট্রাল অ্যাসেম্বলির মেম্বার হয়েছিলেন। হু ওয়াজ হি, তিনি কে? 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে অরবিন্দ ঘোষ, বিপিন পাল, লালা লাজপত রায় অ্যান্ড মতিলাল নেহেরু। সো কারেক্ট অ্যান্সার ইজ মতিলাল নেহেরু নয়, লালা লাজপত রায়। ওকে, চলো। কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন, ফাউন্ডার অফ দ্য হিন্দ মজদুর সভা। ওকে, ফাউন্ডার অফ দ্য হিন্দ মজদুর সভা হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 1948। কে ফাউন্ডার ছিলেন বা কারা ফাউন্ডার ছিলেন? 4টে অপশান রয়েছে, বি কৃষ্ণ পিল্লাই অ্যান্ড EMS নাম্বুরদিপাদ। সেকেন্ড অপশান JP জয়প্রকাশ নারায়ণন, দীনদয়াল উপাধ্যায় অ্যান্ড MN রয়। থার্ড অপশান রামেস্বামী আইয়ার অ্যান্ড K কামরাজ। অ্যান্ড ফোর্থ অপশান অশোক মেহতা, GG মেহতা অ্যান্ড TS রামানুজ। উত্তর হবে কি? উত্তর হবে দেশ, অশোক মেহতা, GG মেহতা, TS রামানুজ। ওকে, চলো নেক্সট। থার্ড কোশ্চেন, দেশের কথা একটা বই কোন সময়ে কলোনিয়াল ইরায় লেখা হয়েছিল ফ্রিডম স্ট্রাগলের ওপরে। দেশের কথা কে লিখেছিলেন? বাই সখারাম গণেশ দেউস্কর, রাইটার
সখারাম গণেশ দেউস্কর। কি বই লিখেছিলেন? দেশের কথা। এই দেশের কথা বইটা নিয়ে, দেশের কথা বইটা নিয়ে বা রাইটিংটা নিয়ে তিনটে স্টেটমেন্ট আছে। ফার্স্ট স্টেটমেন্ট, ইট ওয়ার্ন এগেনস্ট কলোনিয়াল স্টেটস হাইপোটিক কনকোয়েস্ট অফ দ্য মাইন্ড। আই রিপিট, ইট ওয়ার্ন এগেনস্ট কলোনিয়াল স্টেটস হাইপোটিক কনকোয়েস্ট অফ দ্য মাইন্ড। অর্থাৎ ওই সময় বারবার বা অনেকবার বা অনেক জায়গায় ভারতবর্ষের নানা প্রান্তে বিভিন্ন রকম যুদ্ধে আমরা ইংরেজদের কাছে যে হেরে গেছিলাম, তাতে আমাদের মনে হয়েছিল পুরো ভারতবাসীর যে ইংরেজদের কাছ থেকে কখনো জেতা যাবে না। তো এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা ভয় ছিল, এবং গান্ধীর সমস্ত কৃতিত্ব এখান থেকেই দেওয়া হয়েছে। সে ওই ভয়টা কাটিয়েছিল। বড় রেভলিউশনে, কুইট ইন্ডিয়া মুভমেন্টে গান্ধীর নাম নেই, বাট কেন গান্ধী জাতির জনক হয়ে গেল? তার কারণ সে জাতিকে এই আশ্বাসটা দিয়েছিল, যাই হোক, বা সেই বিশ্বাসটা দিয়েছিল। বাট দ্য ডিসকাশন ইজ কোয়াইট ইররিলেভেন্ট ইন দিস কনটেক্সট অফ কোশ্চেন। এটা ইতিহাসের কোনো ক্লাস হলে আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারতাম। বাট কোশ্চেন ইজ দ্যাট, যে এই লাইনটার মানে হচ্ছে এইটা, যে এই বইটা ওই বিষয়টা সম্বন্ধে সচেতন করেছিল। কোন বিষয়? যে কলোনিয়াল যে ইংরেজদের যে রাজত্ব, সেটাকে উৎখাত করা যাবে না। সেকেন্ড স্টেটমেন্ট, ইট ইন্সপায়ার্ড স্বদেশি স্ট্রিট প্লেস অ্যান্ড ফোক সংস। স্বদেশি মুভমেন্টের ডিউরিং স্বদেশি মুভমেন্ট যে নানা রকম পথনাটিকা, নানা রকম ধর্ণা মঞ্চ, এই যেগুলো হতো, নানা রকম গান তৈরি হতো, আমাদের দেশীয় গান যেগুলো হতো, ঠিক আছে, সেগুলো খুব ইন্সপায়ার করেছিল বইটা। থার্ড কি, দ্য ইউজ অফ দেশ ইজ স্পেসিফিক্যালি সেড ইন কনটেক্সট অফ বেঙ্গল। এই যে দেশের কথায় দেশ বলে যে শব্দটা, সেই দেশটা বলতে কাকে বোঝানো হয়েছে? বেঙ্গলকে বোঝানো হয়েছে। এই অপশান স্টেটমেন্ট তিনটের মধ্যে জানতে চাইছে হুইচ ইজ দ্য রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট কোনটা, এর মধ্যে ভুল স্টেটমেন্ট কোনটা? ওকে, তো এর মধ্যে ভুল স্টেটমেন্ট হচ্ছে এই থার্ড স্টেটমেন্টে, ইউজ অফ দেশ ইজ স্পেসিফিক্যালি সেড ইন দ্য কনটেক্সট অফ বেঙ্গল। এইটা বেঙ্গলের কনটেক্সটে নয়। আমি তোমাদেরকে বারবার একটা জিনিসের ওপরে যেটা বলি, সেটা হচ্ছে নিজের ওপর আস্থা, নিজের উপর বিশ্বাস। নিজে যেটা পড়েছো সেটার উপরেই উত্তর করো। যা জানো না, যা শোনোনি, তা কোনো দিন ভাবোনি, আচমকা পরীক্ষায় দেখলে ওটার উপরেই, ওটার হাত ধরে এগিয়ে যেও না, যে ওটাই সব কিছু এরকম ভেবে ফেলো না। অ্যাকচুয়ালি এই ভুলটা আমার নিজের দ্বারা হয়েছিল যখন আমি এই পরীক্ষাটা দিই আর কি, ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম। এবং আমি ঠিক এই ভুলটাই করেছিলাম বলে তোমাদেরকে বারবার করি। বেসিক্যালি আমার ভুলটাই আজকে তোমাদেরকে একটা শেখার বিষয় হিসেবে অনুরোধ করছি শিখতে। হ্যাঁ, যে দেখো, আমি এই স্টেটমেন্ট দুটো সম্বন্ধে না একদম কনফার্ম ছিলাম যে এই স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্টটা ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটা ঠিক, বা থার্ড স্টেটমেন্টটায় কনফিউশন হচ্ছে। দেশের কথা শব্দটা একটা বাংলা শব্দ, অথচ লেখকটা হচ্ছে একটা দেউস্কর, গণেশ দেউস্কর, একটা মারাঠি লেখক। তাহলে উনি কি পশ্চিমবঙ্গের ছিলেন? সেই সময় পুরো ভারতবর্ষটাই এক হয়ে যাচ্ছিল। উনি কি পশ্চিমবঙ্গের, বা তখন বৃহৎবঙ্গের পরিপ্রেক্ষিতেই লিখেছিলেন? কনফিউশন করতে করতে মনে হলো দেশের কথা শব্দটা তো একটা আদ্যন্ত বাংলা কথা, তো এটা পশ্চিমবঙ্গের নিরিখেই হবে বলে আমি থার্ড স্টেটমেন্টটাকেও কিন্তু কারেক্ট স্টেটমেন্ট হিসেবে ধরি, অল অফ দ্য অ্যাবাভ করে দিই কারেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি ভুল ছিল, থার্ড স্টেটমেন্টটা পশ্চিমবঙ্গের নিরিখে নয়, হওয়া ছিল না। এই ভুলটা আমি করি তার কারণ আমার নিজের ওপরে সেই মুহূর্তে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলাম আমি। তোমরা যতটুকু পড়েছো ততটুকুই দেখো। কোনো দিন আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে দেশের কথা নামক বইটা পড়িনি। অর্থাৎ আমার বোঝা উচিত ছিল যে এটা যতই শুনতে বাঙালি নাম হোক না কেন, অ্যাকচুয়ালি এটা বাংলার জন্যে লেখা নয়, এবং লেখকের নাম দেখেই বোঝা যাচ্ছে যেটা কোনো অবাঙালি লেখক। তো ভরসা রাখো নিজের ওপরে, বিশ্বাস রাখো নিজের পড়ার ওপরে। ওকে, কোশ্চেন নাম্বার 4, ধরতি আবা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ মুভমেন্ট, উইথ হুইচ মুভমেন্ট? ধরতি আবা কোন মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড? উলগুলান, ম্যাপিলা, পাইকা মুভমেন্ট, পাইকা অ্যান্ড সিপাই মিউটিনি, ঠিক আছে। বেসিক্যালি ধরতি আবা এইটার মধ্যে, চারটের মধ্যে উলগুলানের সাথে যুক্ত, এবং বেসিক্যালি ধরতি আবা এর মানেই হচ্ছে, বা ধরতি আবা নামটা কার নাম? বিরসা মুন্ডার নাম। মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, পার্টিকুলার এই দুটো বিদ্রোহের উপরে WBCS প্রচুর প্রশ্ন করে। উলগুলানও বোধহয় কয়েক বছর আগে কোনো একটা সময় পড়েছিল। উলগুলান BCS UPSC দুটোতেই পড়ে। বাট কোশ্চেনটা ট্রিক্স কি, যে ধরতি আবা এই শব্দটার এন্ট্রি। কোশ্চেনটা একদম সহজ, উলগুলান কার সাথে যুক্ত? যদি আমি বিরসা মুন্ডার নাম দিয়ে দিই, তোমরা খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করতে পারবে। বাট থিং ইজ দ্যাট বিরসা মুন্ডা had his local name or common name or popular name is ধরতি আবা at his community.
সো ধরতি আবার যদি দিয়ে দেয় এবং এখানে ধরতি আবার নামে স্ট্যাচু, ধরতি আবার স্টেশন, বেসিক্যালি বিরসা মুন্ডার একটা নামই হচ্ছে ধরতি আবার। হ্যাঁ, ধরতি আবার শব্দটারই খুব ব্যবহার আছে এই ঝাড়খণ্ড, রাঁচি এই অঞ্চলে, ঠিক আছে। তো ধরতি আবার কার সাথে যুক্ত? উলগুলানের সাথে যুক্ত। কোশ্চেন নাম্বার 5, দ্য ভিটাল বা ভিতল যেমন বাংলা উচ্চারণ করবে, হ্যাঁ, বিধ্বংসক বা বিধ্বংসক, এইটা একটা মান্থলি ম্যাগাজিন ছিল। দ্য ফার্স্ট মান্থলি জার্নাল টার্গেটিং আনটাচেবল ওয়াজ ক্রিয়েটেড বাই, এই জার্নালটা যেটা কেবলমাত্র আনটাচেবলদেরকে, অস্পৃশ্য বা সেই সময় লোয়ার কাস্ট বলা হতো, তাদেরকে টার্গেট করে এই মান্থলি জার্নালটা পেশ করা হতো বা পাবলিশ করা হতো। হু ওয়াজ দ্য ক্রিয়েটার বা পাবলিশার? পাবলিশারকে জ্যোতিবা ফুলে, গোপাল বাবু ওয়ালাঙ্কার, B.R. আম্বেদকর অ্যান্ড M.K. গান্ধী। অপশান হবে গোপাল বাবু ওয়ালাঙ্কার। কোশ্চেন নাম্বার 6, ইন কনটেক্সট অফ কলোনিয়াল ইরা শাহ নওয়াজ খান, গুরুবক্স দিলো, প্রেম কুমার সেগাল আর অ্যাসোসিয়েটেড উইথ, এদেরকে আমরা কীভাবে চিনি? আর নোন টু আস বাই হুইচ ওয়ে? এই তিনটে নামকে আমরা কীভাবে, নামের সাথে কীভাবে পরিচিত হই? লিডার্স অফ স্বরাজ পার্টি, সল্ট সত্যাগ্রহ, লিডার্স অফ সল্ট সত্যাগ্রহ, অফিসার্স অফ ইন্টারিম গভর্নমেন্ট, অফিসার্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দো অ্যান্সার ইজ দ্যাট অফিসার্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই তিনটে অফিসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7, চতুর্থ পানিপথের যুদ্ধে 7 নম্বর কোশ্চেন কি? এটা হচ্ছে যে, ভালো করে দেখো, মদন পাল্লে বা ম্যাডান পাল্লে, যেমন কিছু উচ্চারণ করো। এখনকার দিনে যেখানে অন্ধ্রপ্রদেশ, সেই আমি বলতে চাইছি সময়টা কলোনিয়াল ইরা। ওকে, অন্ধ্রপ্রদেশের মদন পাল্লে বা ম্যাডান পাল্লেতে কী ঘটনা ঘটেছিল যার জন্য জায়গাটা ফেমাস? 4টে অপশান আছে। পিঙ্গালি ভেঙ্কাইয়া ট্রাই কালারের ডিজাইন করেছিল, ওকে, এটা আমরা সকলেই জানি। নাম্বার, পট্টবী সীতারামন কুইট ইন্ডিয়া মুভমেন্টের সেখানটায় স্টার্ট করেছিল, ওখানকার কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে পার্টিসিপেশান। তার রবীন্দ্রনাথ টেগোর ন্যাশনাল অ্যান্থেমের ইংরেজিতে ট্রান্সলেশন করেছিল। আর 4 নম্বর, বাল ভাটার্সকি অ্যান্ড ওলকট ওদের হেডকোয়ার্টার সেট আপ করেছিল ওই জায়গাটায়। সো 4টে অপশনের মধ্যে ঠিক হবে কোনটা? রবীন্দ্রনাথ টেগোর অন্ধ্রপ্রদেশের মদনপাল্লেতে ন্যাশনাল অ্যান্থেমকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল। কোশ্চেন নাম্বার 8, হিন্দু ফিমেল স্কুল, কলকাতার হিন্দু ফিমেল স্কুল, তার সেক্রেটারি ছিলেন বা সেক্রেটারির সাথে অ্যাসোসিয়েটেড যে ব্যক্তিত্ব, যে হিন্দু ফিমেল স্কুল পরবর্তীকালে বেথুন ফিমেল স্কুলে পরিণত হয় এবং যা আজকে আমরা বেথুন কলেজ নামে চিনি, সেই সেক্রেটারির অ্যাসোসিয়েটেড বা সেক্রেটারির সাথে সংশ্লিষ্ট, সেক্রেটারিশিপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা পদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্বের নাম কি? অ্যানি বেসান্ত, দেবেন্দ্রনাথ টেগোর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সরোজিনী নাইডু। উত্তর হবে কি? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চেন 9, সংস ফ্রম প্রিজন, এটা ইনভাইটেড কমা, এটা একটা ইংরেজিতে ট্রান্সলেশন কিসের? অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান রিলিজিয়াস লিরিক, পুরনো ভারতীয় যে ধর্মীয় আমাদের যে গান বা যে এগুলো থাকে, আমরা তো সেই সময় পদ্যে বা ছন্দের আকারে আমাদের মহাকাব্য রচনা করেছিলাম, তো সেই কোনো একটা পার্টের ইংরাজি ট্রান্সলেশন সংস ফ্রম প্রিজন কে করেছিলেন এই ট্রান্সলেশনটার রচনা? B.G. তিলক, জওহরলাল নেহরু, সরোজিনী নাইডু, M.K. গান্ধী। উত্তর হবে কি? M.K. গান্ধী। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, বারীন্দ্র কুমার ঘোষ, যোগেশ চন্দ্র চ্যাটার্জি, রাসবিহারী বসু, 3 জন ফ্রিডম ফাইটারের নাম দেওয়া রয়েছে। এই 3 জনের মধ্যে গদর পার্টির সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন কে? অপশান 1, 2 বারীন্দ্র ঘোষ, যোগেশ চন্দ্র, অপশান 2, 3 যোগেশ চন্দ্র, রাসবিহারী বোস, অপশান 1, 2, 3 অর্থাৎ অল দ্য অ্যাবাভ, আর অপশান লাস্ট 3 অনলি রাসবিহারী ঘোষ। উত্তর হবে অনলি রাসবিহারী বোস আর অপশান 3। কোশ্চেন 11, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ আমরা কি বৈশিষ্ট্য দেখেছিলাম? সেখানটায় লিস্ট ভাগ করা হয়েছিল, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের লিস্টকে 2টো ভাগে ভাগ করা হয়েছিল, একটা রিজার্ভড, একটা ট্রান্সফার্ড। ওকে, সো রিজার্ভড আর ট্রান্সফার লিস্টের মধ্যে এখানে প্রশ্ন হচ্ছে যে 4টে অপশান দেওয়া হয়েছে, 4টে আইটেম দেওয়া হয়েছে, যার মধ্যে রিজার্ভ লিস্টে কোন কোনটা আছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, লোকাল সেলফ গভর্নমেন্ট, ল্যান্ড রেভিনিউ অ্যান্ড পুলিশ। সো উত্তর হবে ল্যান্ড রেভিনিউ। আমি তোমাদেরকে বারবার পুরনো ইতিহাস ক্লাসগুলোয় দেখবে
যখন আমি গভর্নমেন্ট অফ 1919 এক্সপ্লিসিটলি পড়িয়েছিলাম, রিজার্ভ লিস্ট এবং ট্রান্সফার লিস্ট পড়িয়েছিলাম, তাদের বুঝিয়েছিলাম যে কোনটা মন্ত্রীরা করবে, কোনটা ইংরেজরা করবে, কোনটা কোন জায়গায় ক্ষমতাটা কুক্ষিগত করে রাখবে, কোন জায়গাটা ক্ষমতাটা ছেড়ে দেবে, তার কারণ কি, এইসবগুলো ডিটেলে পড়িয়েছিলাম। তোমরা যদি পারো একবার, আমি অবশ্যই বলবো যে আমার যে কী বলা যায় লক্ষ্মীকান্তর যে ওই সময়ের ওই ক্লাসগুলো আর কি, যে চার্টার অ্যাক্টগুলো ছিল কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, সেইগুলো একবার দেখে নিও, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। ওকে, এর উত্তর কী হবে? ল্যান্ড রেভিনিউ এই পার্টটা রিজার্ভে ছিল না, ইংরেজরা ধরে রেখেছিল। কোশ্চেন ছিল যে এর মধ্যে রিজার্ভ কোনটা নয়, বাকিগুলো রিজার্ভ লিস্টের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 12, 4-5 ব্যক্তিত্বের নাম বলছি। আলেকজান্ডার রিয়া, এইচ লংহার্স্ট, রবার্ট সোয়েল, জেমস বার্গার, ওয়াল্টার এলিয়ট। এই ব্যক্তিত্বরা কিসের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত ছিলেন? এস্টাবলিশমেন্ট অফ ইংলিশ প্রেস ইন ইন্ডিয়া, সেকেন্ড আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন, থার্ড এস্টাবলিশমেন্ট অফ চার্চেস ইন দ্য প্রেসিডেন্সি স্টেটস, অ্যান্ড ফোর্থ কনস্ট্রাকশন অফ রেলওয়ে। এর মধ্যে এরা কিসের সাথে যুক্ত? আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশনের সাথে। কোশ্চেন 13, গভর্নমেন্ট অফ বেঙ্গল বা গভর্নর জেনারেল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে দাঁড়ায়? এর লেখাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। কোন অ্যাক্টের মাধ্যমে, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে, কোন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে? 4টে অপশন আছে, রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1833। সো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কবে হয়? 1833। কে ছিলেন ওই সময়? বেন্টিং ছিলেন। ওকে, কোশ্চেন নাম্বার 14, ইলবার্ট বিল ওয়াজ অ্যাসোসিয়েটেড অর রিলেটেড টু। ইলবার্ট বিল কিসের সাথে যুক্ত? 4টে অপশান, ইন্ডিয়ান কোনো আর্মি ক্যারি, কোনো ইন্ডিয়ান কোনো আর্মস ক্যারি করতে পারবে না। সেকেন্ড কি, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটাকে অ্যাবলিশ করে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি শেখাতে হবে। ইন্ডিয়ান জাজেরা ব্রিটিশ অপরাধীদেরকে কতদূর অবধি জাজ করতে পারবে, বা অ্যাকচুয়ালি ভারতীয়রা নেটিভরা ব্রিটিশদের সেটা বিচার করতে পারবে কিনা। আর ফোর্থ, রিমুভাল অফ ডিউটি রিমুভালের বিষয়। তো এর মধ্যে ইলবার্ট বিল কিসের সাথে যুক্ত? জাজেদের সাথে, যে ভারতীয় জাজেরা ইংরেজদেরকে বিচার করতে পারে, এটা নিয়ে খুব একটা বড় বিতর্ক তৈরি হয়েছিল। ইলবার্ট বিল কোন ভাইসরয় বা গভর্নর জেনারেলের সময় তৈরি হয়েছিল? অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে তোমরা। কোশ্চেন 15, মহাত্মা গান্ধী ফার্স্ট আন টু ডেথ 1932 শুরু করেছিল আমৃত্যু অনশন কি পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, কি কারণে? 4টে অপশন রয়েছে। রাউন্ড টেবিল কনফারেন্স ফেল হয়েছিল, সেকেন্ড কংগ্রেস মুসলিম লীগের সংঘাত ঘটছিল, থার্ড রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন, এবং ফোর্থ স্বরাজিস্টরা তাদের খুব খারাপ অ্যাটিটিউড দেখিয়ে ভিতর থেকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছিল অ্যাসেম্বলিতে। 4টে অপশানের মধ্যে কোন কারণটায় মহাত্মা গান্ধী আমৃত্যু অনশন শুরু করেছিলেন 1932-এ? উত্তর হবে কি? রামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ডের জন্য। ওকে, চলো চতুর্থ পানিপথের যুদ্ধের পরের প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16-এ যাওয়ার আগে একটা কথা বলি। লাস্ট যে কোশ্চেনটা আমরা ডিসকাস করলাম, যে রামসে ম্যাকডোনাল্ডের কমিউনাল যে অ্যাওয়ার্ড, ওই অপশনটার মধ্যে ধরো দিয়ে দিল পুনা প্যাক্ট, ঠিক আছে, বা আরো 3-4টে প্যাক্টের সাথে, তো সেক্ষেত্রে উত্তরটা ঘুরিয়ে করতে হবে তোমাদেরকে। অর্থাৎ আমি বলতে চাইছি এক কথায়, যেটা আমি বারবার বলে থাকি তোমাদেরকে, যে ইতিহাসটা জুড়ে পড়তে হবে তোমাদেরকে। তো ঠিক তেমনি ভাবেই তোমরা ইতিহাসটাকে পড়বে। ওকে, তবেই ক্লিয়ারিটি আসবে, তবেই ক্লিয়ারলি উত্তর করতে পারবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 16, in the context of Indian freedom struggle, Usha Mehta is well known. ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, তার পরিপ্রেক্ষিতে উষা মেহতাকে জানা যায় কিভাবে? উষা মেহতা কিভাবে পরিচিত? অপশন 4টি কি? তিনি ছিলেন পিএ অফ গান্ধীজি, তিনি ছিলেন উমেন ইন অল 3 আরটিসি অর্থাৎ 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই তিনি একজন মহিলা হিসেবে প্রতিনিধি ছিলেন। থার্ড অপশন, লিডিং আর্মি অফিসার ইন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন আর্মি অফিসার ছিলেন। and fourth, running secret radio for Congress radio in the during Quit India movement. তো উত্তর কি হবে? উত্তর হবে রানিং সিক্রেট কংগ্রেস রেডিও ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট। উষা মেহতাকে
গোপন রেডিও সার্ভিস, যার মাধ্যমে সমস্ত রকম যোগাযোগ রাখা, ওই সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া, সমস্ত রকমের অনুপ্রেরণা যোগানো, এরকম সিক্রেট রেডিও সার্ভিসের কাজ করতেন সুমেধা। ওকে, সো সি ইজ ভেরি কি বলা যায় ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল নোন ফর দিস রিজন। কোশ্চেন নাম্বার 17, নেক্সট কোশ্চেন, ডিমান্ড অফ তেভাগা মুভমেন্ট। তেভাগা মুভমেন্টের যেটা মুভমেন্ট হলো তেভাগা মুভমেন্ট, এবং সেটা আমাদের কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গে হয়েছিল একটা খুব বড় মুভমেন্ট, দ্য ওয়েক অফ কি বলা যায় ইন্ডিপেন্ডেন্স, যুদ্ধের ইন্ডিপেন্ডেন্সের কাছাকাছি সময়। সেই তেভাগা মুভমেন্টের এক্স্যাক্টলি দাবিটা কি ছিল? কোশ্চেন ইজ দ্যাট, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ তেভাগা মুভমেন্ট? চারটে অপশন আছে, শেয়ার অফ ক্রপ from 1 to 1/1, from half to 1/3, অর্থাৎ চাষিদেরকে জমিদারদের যে শেয়ারটা তাদের ফসলের দিতে হতো, আগে যা ফসল উৎপন্ন করতো চাষিরা তার অর্ধেক দিতে হতো, পরবর্তীকালে দাবিটা কি ছিল যে অর্ধেক দেবো না, 1/3 দেবো। সেটা নাকি ওনারশিপ অফ দ্য ল্যান্ড, তারা বলছে যেহেতু আমরা চাষ করি, জমি যে চাষ করবে তার, এইটা দাবি ছিল। থার্ড, আপরুট অফ জমিদারি সিস্টেম, জমিদারি প্রথাটাকে উচ্ছেদ করে দেওয়ার ব্যবস্থা চালু করার কথা ছিল। এবং ফোর্থ হচ্ছে অল, সবগুলোই। কোনটা ওদের দাবি? দাবি কি? দাবি হচ্ছে শেয়ার অফ ক্রপ ফ্রম 1/2 to 1/3, বেসিক্যালি তেভাগা শব্দটার মানেই যদি তোমরা ভেঙে দেখো, তিন ভাগের ওপরেই মুভমেন্টটা হয়েছে। হ্যাঁ, যে পুরো অর্ধেক দেবো না আমরা, 1/3 ভাগ দেবো, 2/3 ভাগ কাছে রাখবো আমাদের নিজেদের তৈরি করা ফসল। ওকে, সো ডিমান্ড অফ তেভাগা মুভমেন্ট ইজ 1/2 to 1/3। কোশ্চেন নাম্বার 18, কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চড ইন রেসপন্স। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিসের রেসপন্সে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লঞ্চ করা হয়? কোশ্চেনের অপশন চারটি দেখো, ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্রিপস প্রপোজাল, সাইমন কমিশনের রিপোর্ট অ্যান্ড ওয়াবেল প্ল্যান। আমি একটু লেখাটা ছোট করে ফেলি, মাঝে মাঝে আমি নিজেই গুলিয়ে ফেলি, ঠিক আছে? বেসিক্যালি যখন এই অ্যাটেনশনটা কমে যায় তখন এই সমস্যাটা হয়। তো এনিওয়ে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? উত্তর হবে কি ক্রিপস প্রপোজাল, ক্রিপস চুক্তির পরিপ্রেক্ষিতে কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করা হয়। বাট ইউ শুড অ্যাওয়ার অ্যান্ড ইউ মাস্ট নো the all the options about like cabinet mission plan, Simon report, what is Wavell plan. Okay, chalo, question number 19, newspaper by Annie Besant. Annie Besant কোন নিউজ পেপারটাকে লঞ্চ করেছিলেন, পাবলিশ করেছিলেন? তখন সেই সময় দিনে মানুষ ব্যক্তিগত উদ্যোগেই বা বড় লোকেরা ব্যক্তিগত উদ্যোগী নিউজ পেপার পাবলিশ করতেন। এখন এরকম হয়নি। সেই দিনগুলোর পেপারের উপরে অনেক রেস্ট্রিকশন ছিল, পেপার মিডিয়া সিস্টেমটা তখন তৈরি হচ্ছে সেই সময়টার কথা। নিউজ পেপার বা অ্যানি বেসান্ত তারা প্রকাশিত নিউজ পেপারের নাম কি? ইয়ং ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, স্পিরিট অফ ইন্ডিয়া। উত্তর কি হবে? নিউ ইন্ডিয়া। এমন কোশ্চেন হচ্ছে ইয়ং ইন্ডিয়াকে ইয়ে করেছে পাবলিশ করতে, অবভিয়াসলি এই কোশ্চেনটাও চলে আসতে পারতো। টাইমস অফ ইন্ডিয়া কি করেছে সেটাও চলে আসতে পারে। So you should know about Young India, obviously. That was also published by one of the most prominent freedom fighter, and I want to know the name of the publisher of Young India in comment box from you. Okay, guys. Chalo, question number. ম্যাগনা কার্টা ফর ইন্ডিয়ান পিপল। ইন্ডিয়ান পিপলের জন্য কোন যে আইন, এখানে চারটে অপশানের মধ্যে দেওয়া রয়েছে, এর মধ্যে কাকে ম্যাগনা কার্টা হিসেবে ধরা হয় বা মনে করা হয়? সো 4 অপশানস আর দেয়ার, অ্যান্ড অপশানস আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, দ্য ইলওয়ার্ড বিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অ্যান্ড কুইন্স ভিক্টোরিয়াস প্রোক্লামেশন। সো রাইট অ্যান্সার ইজ কুইন ভিক্টোরিয়াস প্রোক্লামেশন, যেটাকে ইন্ডিয়ার ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান পিপল ইজ কনসিডার করা হয়। কোশ্চেন 21, when the office of the district collector was created। ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস ক্রিয়েটেড হয় কবে? 1772, 1833, 1857, 1919। ল্যান্ড মার্কিং সব অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট সব এসেছিল। তো তার মধ্যে কোন বছরে ডিস্ট্রিক্ট কালেক্টর, আজকে আমরা যেটাকে ডিএম বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বলি, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসটা
কোন সালে ক্রিয়েটেড হয়েছিল, বা এটা ইংরেজদেরই তো ক্রিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্যে। তার আগে কাদের ক্রিয়েশন, কাদের আগে ছিল? মুঘলদের বিচার ব্যবস্থা বা শাসন ব্যবস্থার যে ব্যবস্থাপনাগুলো ছিল তারা তৈরি ছিল। বাট ইংরেজদের মধ্যে বা ইংরেজদের আসার ফলে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসটা কবে শুরু হয়? উত্তর হবে কি 1772। দেখো সেম কোশ্চেনটা অন্যভাবে দিতে পারতো তোমাদেরকে, যে ধরো ভাইসরয় বা গভর্নর জেনারেলের 4 জনের নাম দিয়ে দিল। সো হেস্টিংসের সময় হতে পারে, বা লর্ড হেস্টিংস, আমাস্টের সময় হতে পারে, লর্ড হেস্টিংসের সময় হয়ে যেতে পারে, কর্নওয়ালিসের সময় হয়ে যেতে পারে। 4টে অপশান দিয়ে দিল তোমাকে। 1772 সময় যিনি থাকবেন তার নাম মনে রাখতে হবে। সুতরাং তোমাকে একেবারে বলা যেতে পারে ফ্রম হেস্টিংস টু মাউন্ট ব্যাটেন, পুরো লিস্ট মনে রাখতে হবে। আমি বারবার বলছি যে ইতিহাস সিকোয়েন্স ধরে ধরে সিরিয়ালি পড়াশোনা তোমাকে করার দরকার। চলো কোশ্চেন নাম্বার 22, হোয়েন ডান্ডি মার্চ স্টার্টেড। ডান্ডি মার্চ কবে স্টার্ট হয়? 4টে ডেট দেওয়া রয়েছে। সো বেশি ডেটের অপশানে গিয়ে লাভ নেই। 12ই মার্চ 1930, 12/3/1930 ডান্ডি মার্চ স্টার্ট হয়। আমি না যখনই একটা তোমাদের কথা বলি, যখনই কোনো ডেট পড়াবো, পুরনো হোক নতুন হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক হিস্ট্রি হোক, তোমরা যেখান থেকেই যে কোনো ডেট পড়ো না কেন, একবার গুগলে সার্চ করে বা বইয়ে চেক করে নেবো। ডেট জিনিসটা না নানা রকমভাবে ভুল ভ্রান্তি তৈরি করে, মনে কনফিউশন তৈরি করে। তো তোমরা ডেটটা একবার কনফার্মভাবে সমস্ত ক্ষেত্রে যেখানে যাই পড়ো না কেন, অন্য একটা জায়গা থেকে তোমরা ডেটটাকে ভেরিফাই করে তারপরেই মুখস্থ করা শুরু করবে। ওকে, পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড। পার্মানেন্ট সেটেলমেন্ট কার সময় ইন্ট্রোডিউসড হয়? হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, কার্জন। অ্যান্সার ইজ কর্নওয়ালিস। কর্নওয়ালিস সময় পার্মানেন্ট সেটেলমেন্ট স্টার্ট হয়। কোশ্চেন 24, সিস্টেম অফ কমিউনাল ইলেক্টোরেট কারা বা কে বা কোন অ্যাক্টের মধ্যে দিয়ে চালু হয়? মনফোর্ড। কবে হয়েছিল মনফোর্ড? 1919। বা মানে আগে এরকম প্রশ্ন আসতো জানো, যে 1919-এর যে অ্যাক্ট সেটাকে কি বলা হয়? মনফোর্ড, মর্লেমেন্টো, চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, এরকম ধরনের সহজ সহজ প্রশ্ন আসতো। বাট দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কমিউনাল ইলেক্টোরেট কে চালু করেন? মনফোর্ড, মর্লেমেন্টো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মর্লেমেন্টোই চালু করে কমিউনাল ইলেক্টোরেট। কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেটকে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মিন্টো। বা কার সময় চালু হয়েছিল, ইয়ারটা দিয়ে দিতে পারে, যে 1909, 1919, 4টে অপশান দিয়ে দিতে পারে তোমাকে। ইয়ার এবং গভর্নর জেনারেল ভাইসরয়, পুরো কম্বিনেশনটা ধরে মুখস্থ করতে হবে। কোশ্চেন নাম্বার 25, আজাদ হিন্দ ব্যাংক, ওকে, এস্টাবলিশমেন্ট ইয়ার। কোন সালে আজাদ হিন্দ ব্যাংক এস্টাবলিশ হয়েছিল? সো উত্তর হবে 1944। অন্যান্য সালের অপশান দেখে লাভ নেই, যে কোনো কিছু দিতে পারে। 1944 সালে রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাংক এস্টাবলিশড হয়েছিল, মনে থাকবে। চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে যাই। 26, লায়ন অফ মুম্বাই। অবশ্য তখনও মুম্বাই হয়নি, বোম্বে রয়েছে, অর্থাৎ বোম্বের সিংহ, কাকে বলা হতো? 4টে অপশান রয়েছে। অপশান বি জি তিলক, ফিরোজ শাহ মেহতা, বাল গঙ্গাধর তিলক, ফিরোজ শাহ মেহতা, দাদা ভাই নৌরোজি অ্যান্ড ডিরোজিও। ওকে, সো রাইট অপশান ইজ অবভিয়াসলি নট বি জি তিলক। উত্তরে ভুল তোমাদের খুব মানে হয়েই যাবে, যা অপশান উত্তর হবে ফিরোজ শাহ মেহতা, যাকে বলা হয় বোম্বাইয়ের বা মুম্বইয়ের সিংহ। কোশ্চেন নাম্বার 27, বেঙ্গল ফেমিন 1943, যেটা হয়েছিল সেই সময় ভাইসরয় কে ছিল? 4টে অপশান রয়েছে, আরউইন, ওয়াভেল, লিনলিথগো, ওয়েলেসলি। ওকে, সো 1943 সালে যে ভারতের মধ্যে, ভারতবর্ষের বঙ্গদেশ বা বেঙ্গল প্রভিন্সে যে ভয়ঙ্কর মহামারী বা মন্বন্তর দেখা গেছিলো সেই সময়, বাংলার মন্বন্তর, সেটাকে 1943 সালে ইংরেজিতে স্বাধীনতার প্রাককালে বলা যেতে পারে। প্রায় 30 লক্ষ মানুষ মারা গেছিল। কি মজা না! একবার সেই 72-70-72-এর সময় যখন দ্বৈত শাসনের স্টার্ট হয়েছিল বা শেষের দিকটাতেও এরকম হয়েছিল, ওয়ারেন হেস্টিংসের আসার ঠিক আগে আগে। তারপরে আবার দেখো 1943-এ, মানে বাংলাকে যে পারে মারে, যে পারে শোষণ করে। এবং বাংলার এই অবস্থাটা, এত সুন্দর একটা প্রদেশ, এত সুন্দর একটা জায়গা, সুজলাং সুফলাং, কিন্তু মারবার লোকের অভাব নেই। তোমরা কি একটু পারো না যে এটাকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে?
তোমাদের হাতেই সব, তোমরাই তো সিভিল সার্ভেন্ট হবে, তোমাদের হাতে নয় তো কাদের হাতে? আজকে যে রাজ্যে রাজ্যে তফাৎ, তুমি যখন একটা বাইরের রাজ্যে যাবে তখন দেখবে সেখানকার ডেভেলপমেন্ট স্ট্রাকচার প্যাটার্ন আলাদা, সেগুলো কাদের জন্যে? সব জায়গার মন্ত্রী মিনিস্টাররা অলমোস্ট সেম, বাট ডিফারেন্স কামস ফ্রম দ্য ব্যুরোক্র্যাসি। ওখানকার ব্যুরোক্র্যাটরা আলাদা, এখানকার ব্যুরোক্র্যাটরা সিস্টেমে ঢুকে গেছে। সো বেঙ্গল ফেমিন 1943 ভাইসরয় ছিল লিনলিথগো। অনেক বইয়েতে ওয়াভেল আছে, বাট দেখে নেবে 1943 সালে কে ভাইসরয় ছিলেন, তিনিই উত্তর হবেন। কোশ্চেন নাম্বার 28, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ প্রিন্সিপাল অফ। বিদ্যাসাগর মহাশয় কার প্রিন্সিপাল বা কোন ইনস্টিটিউশনের প্রিন্সিপাল ছিলেন? বেথুন কলেজ, হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, সিটি কলেজ। উত্তর হবে কি? সংস্কৃত কলেজ। কোশ্চেন নাম্বার 29, 29 নাম্বার কোশ্চেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট পাসড ইন। ভারতের যে সিভিল সার্ভিস অ্যাক্ট সেটা কবে পাস হয়? 1833, 1853, 1861, 1919। উত্তর হবে 1861। অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড নো দ্য গভর্নর জেনারেল অর ভাইসরয় হু উইল বি দ্য প্রিমিয়ার অফ দ্যাট পিরিয়ড। 1861 কে ছিল? খুব বড় বড় ঘটনা এই সময় ঘটেছিল। হ্যাঁ, আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, যেমন ধরো যে ভেটো পাওয়ার পাস হয়েছিল এই পিরিয়ডের সময়। হ্যাঁ, তো কে ছিলেন নাম বলবে, তার নামে আমাদের এখনও রাস্তাঘাট আছে। কোশ্চেন নাম্বার 30, ডেসক্রিপশান না, কমেন্ট সেকশানে তোমরা জানাবে। কোশ্চেন নাম্বার 30, পাকিস্তান রেজলিউশন পাসড। পাকিস্তান রেজলিউশন পাসড কবে? এলাহাবাদ সেশন 1930, লাহোর সেশন 1930। লাহোর সেশন 2টো 30 হয়ে গেছে, একটা 40 হবে। লাহোর সেশন 1940, করাচি সেশন 1940। তো লাহোর সেশন 1940 তে পাকিস্তান রেজলিউশন পাসড হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31, পাবলিক প্রসিকিউটর অফ আলিপুর বোম কেস। আলিপুর বোম কেস আমরা জানি ভারতবর্ষ বিখ্যাত আলিপুর বোম কেস। সেখানটায় আমাদের বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ এরা সকলে যুক্ত হয়েছিলেন এবং শিয়ার দাস বা চিত্তরঞ্জন দাস এদের পক্ষে কেস জিতে তিনি ভারতবর্ষের একেবারে মানে টপ লেভেলের, তিনি তো এমনিতেই উকিল ছিলেন, সেই সময় লয়ার ছিলেন, বাট ওই কেসের মধ্য দিয়ে তিনি একেবারে রীতিমতন জনপ্রিয় হয়ে যান স্বাধীনতা সংগ্রামী হিসেবে। তার আত্মপ্রকাশ ঘটে, তিনি দেশবন্ধু নামে খ্যাত হওয়া শুরু হন। তো তিনি ছিলেন কি এই যারা দোষী তাদের হয়ে মামলা লড়ার একজন আইনজীবী, কিন্তু গভর্নমেন্টের হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যিনি লড়েছেন তার নাম কি? 4টে অপশান, শিয়ার দাস, নরেন গোসাই, আশুতোষ বিশ্বাস, রাসবিহারী বোস। অবভিয়াসলি শিয়ার দাস হবে না, তিনি তো দোষীদের পক্ষে ছিলেন। নরেন গোসাই তিনি একজন রাজসাক্ষী ছিলেন, খুন হন যিনি। রাসবিহারী বোস তো হিরো, ওকে, হিরো অফ দ্য নেশন। সো উত্তর হবে আশুতোষ বিশ্বাস। কোশ্চেন নাম্বার 32, ভাইসরয় কন্ডাক্টেড ডিউরিং হুইচ ভাইসরয়শিপ সাইমালটেনিয়াসলি সিভিল সার্ভিস ইন ইংল্যান্ড অ্যান্ড ইন ইন্ডিয়া ওয়াজ কন্ডাক্টেড। মানে ভারতে এবং ইংল্যান্ডে একসাথে সিভিল সার্ভিস কন্ডাক্ট করা হয়েছিল কোন ভাইসরয়ের সময়? 4টে অপশান, লিটন, রিডিং, কর্নওয়ালিস, লরেন্স। উত্তর হবে কি? লর্ড রিডিং। ওকে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ব্রিলিয়ান্ট ফেলিওর হুইচ ভাইসরয়? ওকে, কোন ভাইসরয়কে ব্রিলিয়ান্ট ফেলিওর হিসেবে জানা যায়? মোহাম্মদ বিন তুগলককে যেমন আমরা কিছু উপাধি দিয়ে থাকি, ঠিক তেমনি দেখো কোন ভাইসরয়কে ব্রিলিয়ান্ট ফেলিওর উপাধি দেওয়া হয়? মায়ো, লিটন, নর্থব্রুক, রিপন। উত্তর হবে লর্ড লিটন। ওকে, কোশ্চেন নাম্বার 34, ক্যালকাটা মেডিকেল কলেজ এস্টাবলিশড হয় কবে? ক্যালকাটা মেডিকেল কলেজ বেসিক্যালি লর্ড বেন্টিং এস্টাবলিশ করেন, তো অবভিয়াসলি 33-35 ওই সময়টা হবে 1835। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সাম পার্সপেক্টিভ। ওকে, কোশ্চেন নাম্বার 35, ব্যাটেল বিটুইন মীর কাসিম অ্যান্ড ব্রিটিশ। মীর কাসিম এবং ব্রিটিশের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? ব্যাটেল অফ কাটোয়া, ব্যাটেল অফ সুতি, ব্যাটেল অফ গিরিয়া অ্যান্ড ব্যাটেল অফ উদয়নিয়া। ওকে, তো বেসিক্যালি আমি আর এর মধ্যে কোশ্চেনটা ছিল 1, 2, 1, 2, 3 সেগুলো দিইনি। সকল যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলোই মীর কাসিমের সাথে, মীর কাসিম ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু কান্ট্রি লাভার, হ্যাঁ, প্যাট্রিয়ট। মীর কাসিমের সাথে সমস্ত যুদ্ধই হয়েছিল ব্রিটিশদের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, প্রিন্সিপাল অফ ডায়ার্কি ইন্ট্রোডিউসড। ডায়ার্কি কবে চালু হয়? ডায়ার্কি কি, ডায়ার্কির মানে কি, ডায়ার্কি এক্স্যাক্টলি বাংলাতে কাকে বলে? আমি প্রচুর ভালো ভালো ক্লাস করেছি,
তোমরা পারলে সেই ক্লাসগুলো একবার প্লে লিস্টে গিয়ে দেখে নিও। ডায়ার্কি চালু হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। কোশ্চেন নাম্বার 37, হোয়াট ডাজ ইট সে? ডিউরিং রিভোল্ট অফ 1857, দ্যাট মিনস কোন রিভোল্টের কথা বলা হচ্ছে? 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। হু ওয়াজ বিট্রেড বাই ওয়ান অফ হিজ জমিদার ফ্রেন্ডস অ্যান্ড ক্যাপচার্ড হোয়াইল স্লিপিং? চারটে অপশান রয়েছে: কুনওয়ার সিং, নানা সাহেব, তাঁতিয়া টোপে, খান বাহাদুর খান। প্রত্যেকেই মহাবিদ্রোহের একজন লিডার, নেতা। চারজনের মধ্যে কার কথা বলা হচ্ছে? যে সে যখন ঘুমিয়েছিল সেই অবস্থায় তাকে ব্রিটিশরা বন্দি করে এবং তার এই থাকার গোপন জায়গার খবর তারই একটা জমিদার বন্ধু ব্রিটিশদেরকে দেয়। সে কে? উত্তর হবে তাঁতিয়া টোপে। কোশ্চেন নাম্বার 38, ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন ফার্স্ট টাইম ফর এডুকেশন। ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য প্রথম কোন অ্যাক্টে ফাইন্যান্সিয়াল এডুকেশনের কথা বলা হয়? 1 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। চার্টার অ্যাক্ট 1777, 73, 72 হবে। চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833। উত্তর চার্টার অ্যাক্ট 1830। খুব 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 ইম্পর্টেন্ট এই চার্টার অ্যাক্ট 1830, অনলি ফর দিস পারপাস, ফর দিস পয়েন্ট। কোশ্চেন নাম্বার 39, বিদ্রোহী একটা বাংলা কবিতা। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? খুব ফেমাস হয়েছিল ওই স্বাধীনতা সংগ্রামের পিরিয়ডে বিদ্রোহী কবিতাটা। আপামর বাঙালি জনগণ বিদ্রোহী কবিতাটা একেবারে ঠোঁটস্থ করে ফেলেছিল। বিদ্রোহী কবিতার জনক বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। উত্তর হবে কি? কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 40, হোয়াট ডাজ ইট সে? ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে? প্রথম প্রেসিডেন্ট কে বলো? 4টে অপশান রয়েছে, 4 অপশানস আর দেয়ার। নবাব সালিমুল্লাহ, নেক্সট খাজা আব্দুল গানি, নেক্সট আগা খান III অ্যান্ড আলী শামসের। উত্তর হবে কি? আগা খান III। কোশ্চেন নাম্বার 41, দেওয়ান মনিরাম দত্ত। এই দত্ত বানানটা একটু কনফিউজিং আছে, DATTA বেসিক্যালি, DUTTA না। মনিরাম দত্ত মহাবিদ্রোহ 1857 যে রিভোল্ট মহাবিদ্রোহ, সেই সময় কোন অংশ থেকে নেতৃত্ব দেন? গুজরাট, রাজপুতানা, পাঞ্জাব অ্যান্ড আসাম। উত্তর হবে কি? তিনি একজন আসামের নেতা ছিলেন। কোশ্চেন নাম্বার 42, ভারতরত্ন অ্যাজ অ্যানাউন্সড ফর নেতাজি সুভাষচন্দ্র ইন 1988, 1992, 1996, 2000। বেশি অপশান জেনে এটার প্রয়োজন নেই, উত্তর হবে 1992। বাট দেয়ার ইজ এ টুইস্ট ইন দিস কোশ্চেন। দেখো বলা হচ্ছে ভারতরত্ন ওয়াজ অ্যানাউন্সড বাট নট অ্যাওয়ার্ডেড। ভারতরত্ন প্রদান করা হয়নি পোস্টমাসলি বা মরণোত্তর। ভারতরত্ন ঘোষণা করা হয়েছিল, বেসিক্যালি ভারতরত্ন ঘোষণা করা হয়েছিল নেতাজির জন্য, কিন্তু নেতাজির পরিবার সেটাকে অস্বীকার করে, নিতে চায়নি। নেতাজির ওই মৃত্যুর যে রহস্য সেটা যেহেতু পুরোপুরি রিভিল করা হয়নি বা জানানো হয়নি, সেইটার প্রতিবাদ স্বরূপ নেতাজির পরিবার এটাকে অস্বীকার করেছিলেন। ওকে, সো উত্তর সেই জন্যে এটা রিওয়ার্ডেড না, অ্যানাউন্সড। ওকে, নেক্সট কোশ্চেন। ব্রিটিশ 43, কোশ্চেন নাম্বার 43, ব্রিটিশ এস্টাবলিশড এ রবার স্টেট ইন বেঙ্গল ফ্রম 1765 টু 1772। এক্স্যাক্টলি সেই দ্বৈত শাসন চালু হলো, হ্যাঁ, যখন রেগুলেটিং অ্যাক্ট আমাদের ওয়ারেন হেস্টিংস আসবার আগের যে পিরিয়ডটা, তোমরা শাসন করবে কিন্তু তোমাদের কোনো ক্ষমতা নেই বা অথরিটি নেই, আর পুরো টাকা পুরো লাভ ব্রিটিশদের। এই যে কনসেপ্টে সেই সময়টা চলেছিল, তাতে সেই পিরিয়ডটায় সম্বন্ধে একজন মন্তব্য করছেন যে ব্রিটিশ এস্টাবলিশড এ রবার স্টেট ইন বেঙ্গল। ভারত বেঙ্গলের জন্য ব্রিটিশরা ওই পিরিয়ডে একটা রবার স্টেট বানিয়ে দিয়েছে, চোরের রাজ্য। কি সেই প্রহসন, দেখো, চোরের রাজ্য কবে থেকে, হ্যাঁ, সেই নাম আমরা পেয়ে যাচ্ছি।
সেই ঘটনাটা ঘটানো হচ্ছে আমাদের সাথে বারবার। কে বলেছিলেন কথাটা? মেকলে, পানিক্কর, এন.এল. চ্যাটার্জি, অক্টাভিয়ান হিউম। উত্তর হবে পানিক্কর। ওকে। কোশ্চেন 44, প্রমথনাথ মিত্র ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। প্রমথনাথ মিত্র কিসের সাথে অ্যাসোসিয়েটেড? যুগান্তর, ইন্ডিয়া হাউস, অনুশীলন সমিতি, নান। উত্তর হবে অনুশীলন সমিতি। অ্যান্ড কোশ্চেন নাম্বার 45, একজন ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে, একজন ভদ্র মহিলা ফ্রিডম ফাইটারের কথা বলা হচ্ছে ডিউরিং দ্য ফ্রিডম মুভমেন্ট পিরিয়ড। বলা হচ্ছে কি সি ওয়াজ প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যাট 1920s, অর্থাৎ 1920 থেকে 30-এর মধ্যে। এক্স্যাক্টলি সালটা দিল না বুদ্ধি করে, 20 থেকে 30-এর মধ্যে এই পিরিয়ডটায় তিনি একজন ভারতের ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সি ওয়াজ নোন অ্যাজ নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাকে ভারতবর্ষের নাইটিঙ্গেল হিসেবে জানা যায়। 3 নাম্বার, সি ওয়াজ নোন অ্যাজ ভারত কোকিল। কবিতা লেখা এবং পড়ার উপরে তার দক্ষতা এবং প্রসিদ্ধির জন্যে তাকে ভারত কোকিল হিসেবে জানা যায়। তিনি কে? অপশান থেকে লাভ নেই, তিনি সরোজিনী নাইডু। ওকে, মনে থাকবে। বেসিক্যালি সরোজিনী নাইডু শুরুতেই দেওয়া যেতে পারতো, আর সরোজিনী নাইডুর আরও বড় বড় বৈশিষ্ট্য আছে, কিন্তু এই 3টে লোয়ার কোয়ালিফিকেশান সেইটার তুলনায় দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নটায়। ওকে, চলো আমরা 45টা কোশ্চেন পড়ে ফেলেছি। আমরা কিসের জন্য পড়ছি? আমরা এটা বলে লাভ নেই, আমরা চতুর্থ পানিপথের যুদ্ধ পড়ছি এখন। নাও উই হ্যাভ 5 কোশ্চেন্স লেফট ফর দিস ক্লাস অফ চতুর্থ পানিপথের যুদ্ধ। আমি আমার স্টুডেন্টদেরকে অনুরোধ করব যে তোমরা একেবারে শান্তশিষ্টভাবে মনে সাহস রেখে নিজের ওপর ভরসা রেখে পরীক্ষা দাও। পরীক্ষায় যাই হোক, তুমি পারো বা না পারো, তুমি উত্তেজিত হও না। মনে রেখো, তুমি যদি না পারলে সেটা তোমার জন্য ভালো, তার কারণ পরীক্ষার মান খুব কঠিন। কম্পিটিটিভ এক্সাম কঠিন হওয়া খুব প্রয়োজনীয়। কম্পিটিটিভ এক্সাম সহজ হলে পাওয়ার প্রবাবিলিটি কমে যায়, তার কারণ সহজে হলে প্রত্যেকেই ভালো মার্কস পায়। কাট অফটা এমন উপরে উঠে যায় যে সেটা আর আন্দাজ করা যায় না। এবং তুমি ভরসা রেখে পরীক্ষা দাও, তুমি ঠিক পারবে। ওকে, প্রশ্ন কঠিন হোক এটা যেমন দরকার, তেমনি মনে রাখবে যে আসন্ন বিসিএসের পরীক্ষাগুলো, ইউপিএসসি তো বটেই সর্বদা, ধীরে ধীরে আরও এবং আরও কঠিন হচ্ছে। তোমরা যদি লাস্ট কয়েক বছরের ডব্লিউবিসিএস দেখো, গত 2 বছরের বা 3 বছরের ডব্লিউবিসিএসের কোশ্চেনে যা পরিবর্তন ঘটেছে সেটা গত 10 বছরের কোশ্চেনে পাবে না। ভুলভাল, আবোল তাবোল, সহজ বাজে প্রশ্ন প্রায় নেই, এবং অ্যানালাইটিক্যাল কোশ্চেনের পরিমাণ বাড়ছে। ওকে, সো এইসবগুলোকে মাথায় রেখে তোমাকে আরও ডিপার স্টাডি, ইনডেপথ স্টাডি করতে হবে। এবং আমরা সেই জন্যেই চতুর্থ পানিপথের যুদ্ধ এসে গেছি, অবতীর্ণ হয়েছি, জিতে যাব। তোমরাও যেত, তোমরা পরিশ্রম করো, তোমরা বিজয়ী হও। কোশ্চেন নাম্বার 46, গান্ধী আর ইনফ্যাক্ট অ্যাসোসিয়েটেড উইথ রাওলাট, সিডিএম বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট। অ্যান্সার ইজ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অন্ধ্র মহিলা সভা? অন্ধ্র মহিলা সভার ফাউন্ডারকে? গায়ত্রী দেবী, পণ্ডিতা রামাবাই, দুর্গাবাই দেশমুখ, সরোজিনী নাইডু। উত্তর হবে কি? দুর্গাবাই দেশমুখ। কোশ্চেন নাম্বার 48, হু ইন্ট্রোডিউসড ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম? ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, হার্ডিঞ্জ। উত্তর হবে কি? রবার্ট ক্লাইভ। কোশ্চেন নাম্বার 49, একজন ভদ্রলোক বা মহাজনের সম্বন্ধে কথা বলা হয়েছে। দ্য অনলি পারসন হু ওয়াজ ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি অফ আইএনসি, তিনি আইএনসির প্রেসিডেন্ট হয়েছেন। দ্য মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়েছেন, এবং অল ইন্ডিয়া খিলাফত কমিটি, ঠিক আছে, তারও প্রেসিডেন্ট হয়েছেন। কে? 4টে অপশান, রফি আহমেদ কিদওয়াই, হাকিম আজমল খান, মোহাম্মদ আব্দুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ। উত্তর হবে কি? হাকিম আজমল খান। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর দিস সেশন, ফর চতুর্থ পানিপথের যুদ্ধ, যেখানে তোমরা জিতে আসবে, ইজ দীপাবলি ডিক্লারেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ?
কে দীপাবলি ডিক্লারেশনের সাথে যুক্ত? লর্ড আরউইন, লর্ড মাউন্টব্যাটেন, উইনস্টন চার্চিল অ্যান্ড ডি রুজভেল্ট। উত্তর হবে কি লর্ড আরউইন। এবং আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা দীপাবলি ডিক্লারেশন কি একবার পড়ে পরীক্ষা দিতে চাও। ওকে, চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।